স্বাগত জানাচ্ছি সারা বিশ্বে ঘটে যাওয়া আলোচিত সব খবর নিয়ে ভোরের কাগজের প্রতিদিনের আয়োজনে। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। শুরুতেই থাকছে গাজা ইসরায়েলের যুদ্ধবিরতি প্রসঙ্গ। যুদ্ধবিরতি নিয়ে উভয় সংকটে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একদিকে যুদ্ধবিরতি মেনে নিতে জাতিসংঘের চাপ, অন্যদিকে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব গ্রহণ না করতে মন্ত্রিসভার হুঁশিয়ারি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া ফিলিস্তিনি গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। এরপর যুদ্ধবিরতি কেমন হবে সে বিষয়ে পরিকল্পনার জন্য ইসরায়েলে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি ইসরায়েলের বিরোধী দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও আলোচনা করবেন বলে জানা গেছে। এদিকে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব গ্রহণ করা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তার দুই মন্ত্রী। এমন পরিস্থিতিতে চাপে আছেন নেতানিয়াহু। নেতানিয়াহুর যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা থেকে বনি গেন্টসের পদত্যাগের পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। 9 জুন তিনি রাজনৈতিক মিত্র গাদি আইশেনকতকে সঙ্গে নিয়ে পদত্যাগ করেন। তারা দুজনেই অবসরপ্রাপ্ত সেনা জেনারেল। 6 সপ্তাহের যুদ্ধবিরতি পরিকল্পনাকে সমর্থন করে একটি মার্কিন খসড়া দেওয়া হয়েছে, যার অধীনে ইসরায়েল গাজার ক্যাম্পগুলো থেকে সেনা প্রত্যাহার করবে এবং হামাস গত 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলার সময় জিম্মিদের মুক্তি করে দেবে। 10 জুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে, কি আছে সেই প্রস্তাবে এবং এর পরিপ্রেক্ষিতে হামাস কি শর্ত দিয়েছে সেটাও দেখা দরকার। ইতোমধ্যে মার্কিনীদের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবের জবাব দিয়েছে হামাস। 11 জুন রাতে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে পাঠানো জবাবে সশস্ত্র এই গোষ্ঠীটি কয়েকটি শর্ত দিয়েছে। তারা বলছে স্থায়ী যুদ্ধবিরতি কবে হবে সেই তারিখ আগেই নির্ধারণ করে দিতে হবে, অর্থাৎ অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে, এরপর কথিত আলোচনার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো হবে না, এমন কোনো কিছু তারা মানবে না। তারা আরও শর্ত দিয়েছে গাজা থেকে ইসরায়েলের সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে, এমনকি গাজা ও মিশরের সীমান্তবর্তী রাফা থেকেও ইসরায়েলি সেনাদের সরে যেতে হবে। হামাস আরেকটি প্রধান শর্ত দিয়েছে, সেটি হলো যুদ্ধ শেষ হওয়ার পর গাজাকে পুনর্গঠিত করে দিতে হবে এমন নিশ্চয়তা দিতে হবে। এছাড়া ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের ব্যাপারেও শর্ত দিয়েছে হামাস। তারা বলেছে ইসরায়েলের কারাগারে যেসব হাই প্রোফাইল বন্দী রয়েছে তাদের মুক্তি দিতে হবে, আর এক্ষেত্রে ইসরায়েল কোনো আপত্তি করতে পারবে না, যার অর্থ হামাস যে বন্দীকে চাইবে সেই বন্দীকেই মুক্তি দিতে হবে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার সামি আবদুল্লাহ নিহত হয়েছেন। তিনি আবু তালেব নামেও পরিচিত। স্থানীয় সময় 11 জুন গভীর রাতে তিনি নিহত হন। এই ঘটনায় হিজবুল্লাহর আরও 3 সদস্যের মৃত্যু হয়েছে। 1969 সালে লেবাননের আদর্শিত অঞ্চলে জন্মগ্রহণ করেন তিনি। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননের জাওয়াই মঙ্গলবার ইসরায়েলি বাহিনী একটি আবাসিক দালানে আঘাত হানলে আবু তালেব মারা যায়। এ ঘটনায় নিহত আরও 3 জন হলেন মোহাম্মদ হুসেইন শাবরা বাকের, আলী সালিম সাফওয়ান এবং হোসেন কাসেম হুমায়ুন। তাদের প্রতি শোক প্রকাশ করেছে হিজবুল্লাহ। 9 মাস আগে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পর থেকে গাজায় প্রতিশোধমূলক নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সংঘাত শুরুর পর ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে লেবানন ইসরায়েল সীমান্তে হামলা শুরু করে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। লেবাননের সামরিক বাহিনীর এক সূত্র জানিয়েছে, 9 মাসের এই সংঘাতে নিহত হিজবুল্লাহ সদস্যদের মধ্যে সামি আবদুল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ সামরিক নেতা। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে 2 শতাধিক রকেট ছুড়েছেন হিজবুল্লাহ যোদ্ধারা। বুধবার সকাল থেকে ইসরায়েলি ভূখণ্ডে রকেটগুলো বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে বলে এক প্রতিবেদনে জানায় টাইমস অফ ইসরায়েল। হারেজ জেরুজালেমের পোস্ট সহ বেশ কয়েকটি গণমাধ্যমও এই খবর প্রচার করেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গত 8 মাস ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর চালানো একটি অন্যতম বড় রকেট হামলা এটি। এ বিষয়ে হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, আজ সকাল থেকে গ্যালিলি এলাকায় ইসরায়েলের 11টি সামরিক অবস্থান, ঘাঁটি ও কারখানায় শতাধিক হামলা চালানো হয়েছে। প্রথমবারের মতো ইসরায়েলের টাইবেরিয়াস শহরে রকেট হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বেশ কয়েকটি রকেট ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ধ্বংস করলে অন্যগুলো বেশ কয়েকটি স্থানে আঘাত হেনেছে। রকেটগুলোর বিস্ফোরণে সাফাদা সহ বেশ কয়েকটি এলাকায় আগুন ধরে যায়।
এছাড়াও ইসরায়েলের মেরিন স্ট্র্যাটেজিক এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল ঘাঁটি এবং ব্লাসান মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টেও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কুয়েতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে বেশিরভাগই প্রবাসী হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মূলত আগুন লাগা ভবনটিতে থাকেনি প্রবাসী কর্মীরা। কুয়েত টাইমসের খবরে বলা হয়েছে, ভবনটিতে প্রায় ১৬০ জন বসবাস করতেন। তারা সবাই একটি কোম্পানির কর্মী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, কুয়েতের অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। তবে এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, ওই এলাকায় বহু প্রবাসী বাংলাদেশিও কর্মরত থাকেন। এই দুর্ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়েছেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে প্রায় সবাই ভারতীয়। প্রাথমিকভাবে জানানো হয়েছে ৪১ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৫ জন ভারতীয়। কিন্তু পরে কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে মৃতদের ৪০ জনই ভারতীয়। প্রসঙ্গত, ওই ভবনে মূলত শ্রমিকরাই থাকতেন। অধিকাংশই ছিলেন মালওয়ালি। এক মালওয়ালি ব্যবসায়ী ভবনটির মালিক। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, আগুনে হতাহতের জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা দেবে ভারতীয় দূতাবাস। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের সমাপ্তির শর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আপোষ করা হবে না। সমঝোতার সময় শেষ। ১১ জুন জার্মান পার্লামেন্টে ভাষণে জেলেনস্কি এসব কথা বলেন। জেলেনস্কি বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধের সমাপ্তি হবে এমন কোনো শর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আপোষ করা হবে না। তিনি বলেন, পুতিন চুক্তির পরিবর্তে হত্যা করা যখন বেছে নিয়েছেন, তখনই সমঝোতার সময় শেষ হয়েছে। আমরা আমাদের শর্তে এই যুদ্ধের অবসান ঘটাবো। জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য হওয়ার বিষয়ে কিয়েভের আগ্রহের পুনরাবৃত্তি করেন জার্মান পার্লামেন্টের বিশেষ অধিবেশনে। ইউক্রেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইইউ এর সদস্য পদ পেতে আবেদন করেছিল। সে সময় প্রার্থী হওয়ার মর্যাদাও দেওয়া হয়েছিল। সদস্য পদ নিয়ে গত বছরের ডিসেম্বরে ইইউ নেতারা সবুজ সংকেত দেন জেলেনস্কিকে। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে ৬ প্রার্থীর নাম এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। আজ ১২ জুন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রচারণা। ২৭ জুন পর্যন্ত তা চলবে। প্রার্থীদের নামও ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। তারা হলেন মাসুদ পেজেশকিয়ান, মোস্তফা পুর মোহাম্মদী, সাইদ জালিলি, আলী রেজা জাকানি, আমির হোসেন কাজিজাদেহ হাশেমি এবং মোহাম্মদ বাকের কলিবাব। ৯ জুন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ৬ প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এবারে নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক ৮০ জন রাজনীতিবিদ ইরানের গার্ডিয়ান কাউন্সিলে নাম নিবন্ধন করেছিলেন। যাচাই বাছাই শেষে ৬ জনের প্রার্থিতা চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করে। জানা গেছে, মাসুদ পেজেশকিয়ান একজন সংসদ সদস্য ও মোহাম্মদ খাতামির শাসনামলের স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রী ছিলেন। মোস্তফা পুর মোহাম্মদী হাসান রুহানির সরকারের বিচারমন্ত্রীও ছিলেন। ডক্টর সাইদ জালিলি ইরানের সাবেক প্রধান পরমাণু আলোচক ও ইরানের নীতি নির্ধারণী পরিষদের সদস্য। তিনি ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে ইব্রাহিম রাইসির প্রতি সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন। এদিকে আলী রেজা জাকানি তেহরানের মেয়র ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী। তিনিও ইব্রাহিম রাইসির প্রতি সমর্থন জানিয়ে গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। তাছাড়া সৈয়দ আমির হোসেন কাজিজাদেহ হাশেমি একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য। মোহাম্মদ বাকের কলিবাব তেহরানের সাবেক মেয়র ও ইরানের পার্লামেন্টের বর্তমানে স্পিকার। গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হওয়ার পর এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। আগামী ২৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ করব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলের আগ্নেয়াস্ত্র মামলার খবর দিয়ে। আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। দেশটির ইতিহাসে কোনো রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় তার সন্তানের অপরাধী হিসেবে সাব্যস্ত হওয়ার এটাই প্রথম ঘটনা। হান্টার বাইডেনের বিরুদ্ধে যে ৩টি অভিযোগ আনা হয় তার ২টি মিথ্যা তথ্য প্রদান সংক্রান্ত, অপরটি মাদক ব্যবহার কিংবা মাদকাসক্ত থাকা অবস্থায় নিজের অধিকারে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ। হান্টার বাইডেন ২০১৮ সালে একটি হ্যান্ডগান কেনার সময় তার মাদক ব্যবহারের ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছিলেন বলে আদালতে উপস্থাপন করা হয়। তবে হান্টার বাইডেন নিজেকে নির্দোষ দাবি করেন। তার দাবি, সে সময় তিনি মাদকাসক্তি থেকে বের হয়ে আসার পথে ছিলেন।
সে কারণে আগ্নেয়াস্ত্রের আবেদনপত্রে তিনি যা লিখেছেন সেটাই সত্যি ছিল। ডেলাওয়ারের 12 জন জুরি 3 ঘন্টা আলোচনার পর দোষী সাব্যস্ত করার সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হন। প্রমাণিত অপরাধগুলোতে সর্বোচ্চ সাজা দাঁড়ায় 25 বছর। বিশেষজ্ঞরা বলছেন হান্টার বাইডেনকে কারাভোগ করতে হতে পারে, যদিও তার সর্বোচ্চ সাজা হওয়ার সম্ভাবনা খুবই কম। দর্শক, এই ছিল সারা বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে সাথে থাকুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।